আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় অনুশীলনী 11.1 এর ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা গত 2টা ক্লাস না করেই ক্লাসে আসছো, অবশ্যই গত 2টা ক্লাস করে আসবা। স্পেশালি 1 নাম্বার ক্লাসটা যদি না করো তাহলে কিন্তু বেসিক অনেক ব্যাপার বুঝতে পারবা না। ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট ম্যাথটা দেখি। তো ফার্স্ট ম্যাথে কি বলতেছে দেখো তো। দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি। দুইটা বর্গক্ষেত্র, একটার বাহু হচ্ছে এ আরেকটার বাহু হচ্ছে বি হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, আমরা কি জানি বর্গক্ষেত্রের 4 বাহুর দৈর্ঘ্য কি সমান। তো প্রথম বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য কি এ, দ্বিতীয় বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য কি বি। এখন তোমাকে বলতেছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, তো আমরা তো অনেক আগের থেকেই জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু তোমরা বড় হয়েছো তাহলে এটা লিখতেই পারো যে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? তাহলে প্রথম যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, তাই না? দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হয়? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত এ স্কোয়ার টু বি স্কোয়ার। এটা আমি খুব বেশি বড় করে লিখে দিলাম না, কারণ হচ্ছে এটা কখনো সিকিউতে আসার কথা না। এটা হচ্ছে এমসিকিউর কোয়েশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো পরবর্তী ম্যাথে চলে যাই। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তোমাকে কি বলতেছে ফার্স্টে? একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? পায়ের স্কোয়ার, তাই না? তো তাহলে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। যদি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার, তাই না? এখন আমাকে বলা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো এইটাই হবে, তাই না? সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই, তাই না? এখন কি বলছে দেখো তো, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এখন একটা বৃত্তের পরিসীমার সূত্র কি? একটা বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে, আশা করি তোমরা এগুলো সবাই পারো, 2πr, তাই না? আর একটা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? দেখো, 4টা বাহু যদি এ হয় তাহলে পরিসীমা হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ। চারদিকের যেই পরিমাণ, সেই পরিমাণের যোগফল। যে পরিমাণ জায়গা দখল করে আছে, চারদিকে যে পরিমাণ জায়গা দখল করে আছে সেই পরিমাণ জায়গাটুকুকে কি বলা হয়? পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে 4a। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4a। তাহলে যদি বৃত্তক্ষেত্রের পরিসীমা হচ্ছে হয় 2πr, তাহলে আমরা লিখে ফেলি। সুতরাং বৃত্তের পরিসীমা 2πr, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে, আমি যদি এখন লিখি যে বর্গক্ষেত্রের পরিসীমা 4a, তাহলে কি ব্যাপারটা হইল? দেখো তো, এখন আমি বলতেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার।
যেখানে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাই এবং আর দ্বারা প্রকাশ করতেছি, সেইখানে আমি বলতেছি পরিসীমা হচ্ছে 4a। আমি কি করতেছি, এ একটা নতুন টার্ম অ্যাড করতেছি। সো তুমি নতুন টার্ম অ্যাড করলে কিন্তু হবে না, তোমার কি করতে হবে, এই ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করে আনতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল থেকে এক বাহুর দৈর্ঘ্য বের করে আনতে হবে। কীভাবে আমি করে দিলে বুঝতে পারবা। সো এই পার্টটা কিন্তু ভুল। তুমি যদি এরকম করে দাও যে বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr আর বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, এটাই হচ্ছে অনুপাত, তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, তোমার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যেমন পাই এবং আর দ্বারা প্রকাশ করা হয়েছে না, বর্গক্ষেত্রের পরিসীমাকেও তোমার পাই এবং আর দ্বারা প্রকাশ করতে হবে। কি করতে হবে, বর্গক্ষেত্রের পরিসীমাকেও কি পাই এবং আর দ্বারা প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, তাই না? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কয়ার। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেটা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার ইকুয়ালস টু পাই আর স্কয়ার, তাই না? তাহলে বাহু সমান কত? বাহু সমান হচ্ছে √পাই আর স্কয়ার। তাহলে কত আসে? √পাই আর। এই যে এখানে যদি কেউ না বুঝে থাকো, তাহলে অবশ্যই তুমি সূচকের বেসিক ক্লাস করে আসবা। সূচকের বেসিক ক্লাস আছে 2টা, অবশ্যই 2টা ক্লাস করে আসবা। ঠিক আছে, এখানে আমি আর এটা বুঝাই দিচ্ছি না। তাহলে আমরা বাহুর মান পেয়ে গেলাম না? তাহলে আচ্ছা, এখানে যে এ ধরছিলাম আমরা যে বলছিলাম বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, এখানে এটা কি এক বাহুর দৈর্ঘ্য না? তাই তো। তাহলে পরিসীমার সূত্র আসলে কি? পরিসীমার সূত্র আসলে হচ্ছে 4 × এক বাহুর দৈর্ঘ্য, তাই তো। আচ্ছা, আমরা একটা পেজ অ্যাড করি। তাহলে এখন লিখি যে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 4 × শুধু বাহু লিখলাম আমি, বাহু দ্বারা বোঝাচ্ছি আমি এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এখন পরিসীমা তাহলে কত? বাহুর মান আমরা বের করছি না? বাহুর মান কত বের করছি? √পাই × r। তো √পাই × r বসাই দিলাম, তাহলে কত হয়? 4 √পাই r। তাহলে এখন তুমি অনুপাত বের করতে পারবা না? সুতরাং বৃত্তক্ষেত্রের পরিসীমা টু বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু, বৃত্তক্ষেত্রের পরিসীমা কি ছিল? 2πr = 4 √পাই r। এখন দেখো তো এখানে কাটাকাটি পসিবল, দেখো তো আর কাটা। এখন পাইয়ের ব্যাপারটা দেখি। √পাই × √পাই, এটা মানে কি দেখো তো, √পাই আছে 2টা, যেহেতু 2টা √পাই আছে, তাহলে এইটা আর এটা কিন্তু সেম। √পাই হোল স্কোয়ার মানে কি? √পাই × √পাই, তাহলে কি হয়? পাই। তার মানে তুমি লিখতে পারো পাই ইকুয়ালস টু √পাই × √পাই, লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো। এই টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। তাহলে পাই ইকুয়ালস টু কি লিখতে পারো? দেখো এখানের যে পাই ইকুয়ালস টু লিখতে পারো কি? √পাই × √পাই, 4 × √পাই, এই √পাই কাটা, তাহলে কত হয়? দেখো এই 2 কাটা, তাহলে হয় হচ্ছে √পাই = 2, তাই না? এখান থেকে আসতে হচ্ছে √পাই/2, তাহলে √পাই = 2। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের পরিসীমা বৃত্তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু √পাই
1:2। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যেহেতু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাই আর দ্বারা প্রকাশ করা হয়েছে, সেহেতু আমরা কি পরিসীমাকেও কি পাই এবং আর দ্বারা আমাদের প্রকাশ করতে হয়েছে। ঠিক আছে, আলাদাভাবে বাহুর মান বের করতে হয়েছে ক্ষেত্রফলটা থেকে। তারপরে হচ্ছে পরিসীমা সূত্রে আমরা বসাই দিছি, দেন জাস্ট অনুপাত বের করছি। ঠিক আছে, তো চলো যাই পরবর্তী ম্যাথে। আচ্ছা, তো এই অঙ্কটাতে দেখো তো কি বলছে। দুইটি সংখ্যার অনুপাত 3:4, এদের লসাগু 180। দুইটি সংখ্যার অনুপাত বলা আছে, বাট দুইটি সংখ্যা বলা নাই। তাহলে আমরা ধরে নিই যে প্রথম সংখ্যাটি 3x, দ্বিতীয় সংখ্যাটি 4x। এখন জিজ্ঞেস করতে পারো, ভাইয়া এখানে আমি প্রথম সংখ্যা নির্ণয় করার জন্য 3কে x দ্বারা গুণ করলাম, দ্বিতীয় সংখ্যা নির্ণয় করার জন্য 4কে x দ্বারা গুণ করলাম, ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, এই ব্যাপারটা যদি তোমার বুঝতে হয় তাহলে তোমাদের অনুপাত কিভাবে তৈরি হয় সেটা জানতে হবে। সাপোজ তোমাকে আমি দুইটা সংখ্যা দিলাম, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 10 দিব। সাপোজ ধরলাম দুইটা সংখ্যা দিলাম 4 আর 6। দুটো সংখ্যা কি দিলাম তোমাকে? 4 আর 6। এখন তোমাকে আমি বললাম যে 4 আর 6-এর অনুপাত বের করে দাও তো আমাকে। 4 আর 6-এর অনুপাত আমাকে বের করে দাও। তো 4 আর 6-এর অনুপাত কি? 4:6, তাই না? কিন্তু তুমি কি 4 আর 6-এর অনুপাত 4:6 লিখতে পারবা? না, তোমাকে এই 4:6-কে সিম্পলিফাই করে ছোট করে আনতে হবে। এখন অনুপাতকে কীভাবে ছোট করে আনতে হয়? তুমি ততক্ষণ পর্যন্ত অনুপাতকে ছোট করতে থাকবা যতক্ষণ পর্যন্ত না তারা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়। দেখো 4:6, এখানে 4 আর 6 দুইটাই কিন্তু 2 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা ভাগ করলে দেখো তো কত আসে? 2:3। এখন কি কোনো সংখ্যা দ্বারা 2 আর 3 ভাগ যায়? একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা না। এরকম কোনো সংখ্যা নাই যে সংখ্যা 2কেও ভাগ করতে পারে, 3কেও ভাগ করতে পারে, 1 ছাড়া। 1 দিয়ে ভাগ করে তো আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, তাহলে তুমি 4:6-এর অনুপাত তোমাকে লিখতে হবে 2:3। বুঝতে পারছো? এখন দেখো 2:3 থেকে তোমার যদি 4:6-এ যাইতে হয়, 2:3 থেকে যদি তোমাকে 4:6 যাইতে হয়, বুঝো কিন্তু আমাদের এই ম্যাথে জাস্ট এটাই করা আছে যে আমাদের অনুপাতটা দেওয়া আছে, কিন্তু শুরুর যেই সংখ্যা দুইটা এটা আমাদের দেওয়া নাই। হোয়াট ঠিক আছে, আমাদের এখন কত দেওয়া আছে? 3:4। শুরুর যেই সংখ্যা সেটা দেওয়া নাই। আমরা যদি এটা বুঝি তাহলে এটাও বুঝতে পারবো। দেখো 2:3, এইটা থেকে যদি আমার 4 আর 6 পাইতে হয় তাহলে দেখো তো 2 আর 3-কে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলেই কিন্তু আমরা ওই আগের সংখ্যা দুইটা পাইতেছি। ওই নির্দিষ্ট সংখ্যাটাকে 2, তাই না? দেখছো, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করার পর কিন্তু আমরা সেই আগের সংখ্যাটা পাচ্ছি। ঠিক সেম ধরো সাপোজ 10, সাপোজ নিলাম হচ্ছে 10 আর 12, দুইটা সংখ্যা নিলাম 10 আর 12। তো তুমি 10:12 লেখো, কিন্তু তারা কিন্তু নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ যায়। 10কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা, 12কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবা। কত হয়? 5:6। এখন 5:6 থেকে যদি তুমি এই 10 আর 12 পাইতে চাও তাহলে কিন্তু তোমাকে 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে বুঝছো, অনুপাতের দুইটা সংখ্যাকেই তোমার নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা গুণ করার পর কিন্তু তুমি রিয়েল সংখ্যা দুইটা পাইতেছো। সেমভাবে এখানে যে অনুপাত দুইটা দেওয়া আছে, এই যে 3:4, এইখানে 3 এবং 4-এর সাথে তুমি নির্দিষ্ট কোনো একটা সংখ্যা গুণ দেওয়ার পরেই কিন্তু তুমি রিয়েল সংখ্যা দুইটা পাবা, যেই সংখ্যা দুইটা তোমাকে বের করতে বলছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো আবার কথাগুলো আবার শোনো, ঠিক আছে? কথাগুলো আবার শোনো, ঠিক আছে? পার্টটা ছোট করে আনি। তাহলে এই 3x আর 4x দিয়ে লসাগুটা বের করে দেখো তো, তাদের লসাগু কত? 12x। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই 12x কীভাবে লিখলেন, তাই না? তাদের লসাগু 12x আমি কেমনে জানলাম? আচ্ছা দেখো কেমনে জানলাম।
আমার মনে হয় তোমাদের আমরা যে ছোটোবেলায় লসাগু নির্ণয় করতাম ওই প্রসেসটা মনে আছে আই গেস। দেখো তো আরেকবার আমি তোমাদের মনে করাই দিই। সাপোজ হচ্ছে 8, 6, 8, 12 এদের লসাগু তোমাকে বের করতে বলছে, তো কী করতা? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতা, যেটাতে ভাগ যায় 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, আবার এই 4 6 যায় ভাগ, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এখন কি এই সবগুলা কি করতা? গুণ করতা, তাহলে কি বের হয়ে যেত? লসাগু বের হইতো, তাই না? তাহলে এখানে আমরা সেম কাজটা করি, দেখো তো 3x, 4x। আচ্ছা, এদের কি কোনো নির্দিষ্ট কিছুতে ভাগ যায়? দেখো তো দুইজনকেই। হ্যাঁ, দেখো একটু চিন্তা করে দেখো তো, এক্স দ্বারা কিন্তু 3x-কেও ভাগ যায়, 4x-কেও ভাগ যায়। করলে কত আসে? 3 আর 4। এখন এই 3 আর 4-কে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে লসাগুতে কত আসে? 3 গুণন 4 গুণন x, 12x। ঠিক আছে, এই পার্টটা কিন্তু তোমাদের স্যারকে দেখাইতে হবে না, জাস্ট তুমি ডিরেক্ট লিখে দিবা তাদের লসাগু হচ্ছে 12x। তাহলে প্রশ্ন মতে কি আমরা দেখলাম হচ্ছে তাদের লসাগু আসে কত? 12x। এখন লসাগু কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে, সেটা কত? 180। সুতরাং x = কত হয় দেখো তো? কত হয়? 15। কেউ যদি এটা ডিলিট করতে না পারো তাহলে আস্তে আস্তে করো। 2 দ্বারা ভাগ করো আগে, 6 দুগুণা 12, 90। 2 দ্বারা ভাগ করো, 3 দুগুণা 6, 15 45। তাহলে x = কত? 15। তো x এর ভ্যালু পেয়ে গেছি আমরা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের করতে পারবো না? অবশ্যই পারবো। সরি, তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, দেখো প্রথম সংখ্যাটি কত হয়? 3 × 15, 4 × 15। তাহলে 3 × 15 = আচ্ছা, তার মানে দেখছো ওই নির্দিষ্ট সংখ্যাটা কত? 15। ওই নির্দিষ্ট সংখ্যাটা কি 15? আমাদের মেইন সংখ্যা দুটো কত ছিল? 45 আর 60। তাদের অনুপাত কত? 45:60। এখন তারা কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে ভাগ যায় দুইজনই, সেটা কি 15 দ্বারা। দেখো তো 15 দ্বারা ভাগ করলে কত হয়? 3:4। এরপরে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারাই কি দুইটা সংখ্যা আর ভাগ যায় না। তার মানে আমাদের এইটাই দেওয়া ছিল, এবং আমি বলছিলাম যে এই 3 আর 4-কে তুমি যদি নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা গুণ করো তাহলেই তুমি মেইন দুইটা সংখ্যা পেয়ে যাবা, সেটা হচ্ছে 45 আর 60। তো আমি ওই নির্দিষ্ট সংখ্যাটাকে x ধরে নিয়েছিলাম, এবং এই xটাই কত বের হয়েছে? 15 বের হয়েছে। আশা করি তোমরা কানেক্ট করতে পারছো বিষয়গুলো। ঠিক আছে, আরেকটু চিন্তা করো, যদি এখনও কেউ না বুঝে থাকো আরেকটু চিন্তা করো। অনুপাত আসলে কি? অনুপাত আমরা কীভাবে লিখি? অনুপাতকে কিন্তু আমরা সিম্পলিফাই করে আনি, এবং কি সিম্পলিফাই কিভাবে করি? নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারাই দুইটাকে ভাগ করি। নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারা কি দুইটাকে ভাগ করি? তাহলে ওই অনুপাত থেকে শুরুর যে সংখ্যা দুইটা আনতে হইলে ওই নির্দিষ্ট একটা সংখ্যা দ্বারাই গুণ করতে হবে না? আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তো বুঝতে না পারলে সমস্যা নেই, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, তো এখানে তোমার কি বলতেছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত 1:4। ঠিক আছে, এখন সেই একই কথা যে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থী কত সেটা তো আমরা জানি না, তাই না? যেহেতু তাদের অনুপাত বলা আছে, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা কত ধরবো? x, মানে 1x না, 1x মানে তো x। আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা কত ধরবো? 4x। কারণ কি? সে একই কারণ যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করার পরে কি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার রিয়েল যে মানটা সেটা আমরা বের করতে পারবো একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করার পর। ঠিক আছে, আচ্ছা,
তো আমরা আগে এটা লিখি যে ধরি অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা 1 ইন্টু এক্স, তার মানে কি এক্স। উপস্থিত শিক্ষার্থী সংখ্যা 4x, তাই না? একটা নির্দিষ্ট সংখ্যা, যে সংখ্যা দ্বারা গুণ করলে আমরা মেইন দুইটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটাকে ধরছি আমরা এক্স। ঠিক আছে, এক্স আমরা বের করতে পারলেই কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারবো। কিন্তু আদৌ আমাদের এক্স কি বের করতে হবে কিনা সেটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। তো এরপরে কি বলছে, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। এখন মোট শিক্ষার্থী সংখ্যাটা কি? দেখো, অনুপস্থিত যদি হয় এক্স আর উপস্থিত যদি হয় 4x, সুতরাং মোট শিক্ষার্থী সংখ্যা কত হলো? মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে তোমার x + 4x = 5x। তাহলে তোমাকে কি বলছে, মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে। কার শতকরা? অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যার শতকরা বের করতে বলছে। কার সাপেক্ষে? মোট শিক্ষার্থীর সাপেক্ষে। তাহলে তুমি লিখবা যে মোট শিক্ষার্থী সংখ্যা, আগের রৈখিক নিয়মে চলে যায়, যে মোট শিক্ষার্থী সংখ্যা 5x হলে অনুপস্থিত শিক্ষার্থী কত? x, তাই না? 5x যদি হয় মোট শিক্ষার্থী, তাহলে অনুপস্থিত কত? x, তাই তো? তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি 1 হয়, তাহলে অনুপস্থিত শিক্ষার্থী কত? x/5x। তাহলে শতকরার ক্ষেত্রে কি লাস্টে আমাদের 100 ধরতে হবে। তাহলে x/5x × 100, তাহলে কত হয়? x কাটা 5 × 20 = 100, তাহলে 20%। এখানে পার্সেন্ট দেওয়া যাবে না, এখানে জন দিতে হবে, অ্যান্সারে দিতে হবে তোমার 20%। এখন এটা আমি অনেক বড় করে করাই দিছি, এত ছোট তোমরা নাই যে এত বড় করে করতে হবে তোমাদের। তোমরা জাস্ট ডিরেক্ট লিখে দিবা যে অল্টারনেটিভ, মনে রাখবা যাকে বের করব তাকে ভগ্নাংশের উপরে রাখবা, যার সাপেক্ষে বের করব তাকে ভগ্নাংশের নিচে রাখবা, আর ইন্টু 100%। এটা হচ্ছে শতকরা বের করার টেকনিক। কাকে বের করবা? সো তুমি কাকে বের করবা? আচ্ছা, ওইটা আমি লিখে দিই লাইনটা, যে সুতরাং অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা মোট শিক্ষার্থী সংখ্যার দেখো, তুমি কাকে বের করবা? অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা। কার সাপেক্ষে? মোট শিক্ষার্থী সাপেক্ষে, তাই না? ইন্টু 100%। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে তোমার x আর মোট শিক্ষার্থী হচ্ছে 5x ইন্টু 100%, তাহলে 20%। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো চলো পরবর্তী ম্যাথে চলে যাই। এই ম্যাথে কি বলতেছে? এই ম্যাথে বলতেছে যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। খুবই ইজি ম্যাথ। দেখো তো এখানে কিন্তু, আচ্ছা আগে আমরা দেখি যে 28% ক্ষতি মানে কি। 28% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি 28 টাকা, তাই না? তো এইখানে যেহেতু ক্রয় মূল্যটাকে নির্দিষ্ট করে দিয়ে দেয় নাই, তাহলে আমরা ক্রয় মূল্যকে 100ই ধরে নিই। ধরি ক্রয় মূল্য কত? 100 টাকা। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 100 - 28।
তাহলে কত হয় 72, তাই না? তো সুতরাং ক্রয়মূল্য ও বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য টু ক্রয় মূল্য। ভালো করে কোয়েশ্চেন দেখে নিও, কোয়েশ্চেনে কিন্তু বিক্রয় মূল্য আগে বলছে, তাহলে অনুপাতও কি বিক্রয় মূল্যকে আগে রাখতে হবে। ঠিক আছে, ছোটো ছোটো বিষয় কিন্তু ভুল করো না। দেখবা এমসিকিউর অপশনে দুইটাই দেওয়া আছে, ভুলেরটাও দেওয়া আছে, সঠিকটাও দেওয়া আছে। তো কত হয় 72:100। তো 72:100 রাখলে তো হবে না, আমরা কি জানি অনুপাতকে সর্বোচ্চ ছোট করে আনতে হবে। তো বোঝাই যাচ্ছে যে 72 আর 100কে ছোট করা পসিবল, 2 দিয়ে ভাগ যায়। সো ছোট করে আনলে 2 দ্বারা ভাগ দিই, দেখো তো কত হয় 50 দুগুণা 100, 3 দুগুণা 6, 1 2, 6 দুগুণা 12, আরও 2 দ্বারা যায় 25 দুগুণা 50, 1 8 দুগুণা 16, কত হয় 18/25। তাহলে 18:25। ঠিক আছে, তো এখন এটাই হচ্ছে অ্যান্সার। তুমি কিন্তু এখানে ক্রয়মূল্য 100 না ধরে অন্য যে কোনো কিছু ধরতে পারতা, তারপরেও কিন্তু অনুপাত সেম আসতো। হ্যাঁ, আমরা ক্রয়মূল্য 100 টাকা ধরছি যাতে তোমার সুবিধা হয়। তুমি কিন্তু ইচ্ছা হলে অন্য কিছু ধরতে পারতা, তখন অঙ্ক অনেক বড় হয়ে যেত। কীরকম? সাপোজ তুমি ক্রয়মূল্য ধরলা 200, ধরে নিছো কি ক্রয়মূল্য 200। তো ক্রয়মূল্য যখন 100 টাকা, তখন ক্ষতি 28 টাকা, 28% দ্বারা তো এটাই বোঝায়। তাহলে ক্রয়মূল্য যখন 200 টাকা, তখন ক্ষতি কত হবে? অবভিয়াসলি ডাবল হবে। এইটাও যদি কেউ না বোঝো তাহলে ঐকিক নিয়ম করো, তাই না? 56 টাকা, তাইলে 200 টাকায় বিক্রয় মূল্য কত হয়? 200 বিয়োগ 56, 144, তাই না? তো তুমি 144:200 করে দেখো কত আসে, 18/25 আসবে। 18/25 আসবে। ঠিক আছে, তাহলে চলো পরবর্তী ম্যাথটা তো খুব ইজি। পরবর্তী ম্যাথে দাও কি বলতেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। এখন বলতেছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখন তাদের বর্তমান বয়সই তো আমরা জানি না। ঠিক আছে, বর্তমান বয়সই জানি না, 7 বছর পূর্বে তাদের অনুপাত, 5 বছর পরে তাদের অনুপাত, কত কিছু বলে ফেলছে। তো আমরা চলো ধরি পিতার বর্তমান বয়স এ, ঠিক আছে, পুত্রের বর্তমান বয়স বি। তাহলে এখানে দুইটা শর্ত আছে, দুইটা শর্ত দিয়ে আমরা চলো দুইটা সমীকরণ গঠন করি। যে প্রশ্ন মতে a + b = 17, তাই না? বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70, এটা হচ্ছে প্রথম লাইন মতে। দ্বিতীয় লাইন মতে হচ্ছে, দেখো দ্বিতীয় লাইন মতে কি, বর্তমান বয়স থেকে 7 বছর পূর্বে = 5:2। ঠিক আছে, তাহলে চলো ভগ্নাংশ আকারে প্রকাশ করি। ভগ্নাংশ আকারে প্রকাশ করলে কি আসে, a - 7/b - 7 = 5/2। দেখো তো, এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরতে পারি, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরতে পারি। যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল মানে কি দুইটা অজানা রাশি, কি a এবং b। যেহেতু দুইটা অজানা রাশি, তাহলে দুইটা অজানা রাশি বের করতে হলে কিন্তু তোমাকে দুইটা সমীকরণ লাগবে। সো আমাদের দুইটা সমীকরণ অলরেডি আছে না, তার মানে আমরা এই দুইটা অজানা রাশি বের করতে পারবো। ঠিক আছে, যদি একটা অজানা রাশি থাকতো তাহলে কিন্তু আমরা একটি সমীকরণের মাধ্যমেই অজানা রাশিটা বের করতে পারতাম। যদি 3টা অজানা রাশি থাকতো বা 3টা ভেরিয়েবল থাকতো, আমাদের কি ইকুয়েশনও 3টাই লাগতো। ইকুয়েশন মানে সমীকরণ। সো যেহেতু এইখানে আমাদের অজানা রাশি 2টা এবং সমীকরণও 2টা, সেহেতু অবভিয়াসলি আমরা a আর b এর মান বের করতে পারবো। ঠিক আছে, তো চলো দেখি আমরা কীভাবে বের করি। তো 1 নং হতে পাই a + b = 17।
এই টাইপের একটা ম্যাথ কিন্তু আমি উদাহরণ করার সময় দেখাই দিছি, ওইখানে আমি আরও ডিটেলস অনেক কিছু বলছি। সো তোমরা অবভিয়াসলি 1 নাম্বার আর 2 নাম্বার ভিডিও না করে সে কখনোই 3 নাম্বার ভিডিওতে আসবে না, হ্যাঁ। তো এইখান থেকে a is equals to কি 17 মাইনাস b, তুমি এর মানও বের করতে পারতা, কোনো সমস্যা বি এর মানও বের করতে পারতা, কোনো সমস্যা নাই। এখন a এর মান 2 নঙে বসিয়ে পাই, এর মান তুমি 2 নঙে বসাও, বসালে দেখো তো কত আসে, 17 মাইনাস বি মাইনাস 17 বি মাইনাস 7 ইজ ইকুয়ালস টু 5/2। দেখো তো এই ইকুয়েশনে, এই সমীকরণে দেখো একটা মাত্র ভেরিয়েবল এসে পড়ছে বি, দেখছো। কিন্তু আগে কি ছিল, আগে কিন্তু এই 2 নাম্বার ইকুয়েশনে 2টা ভেরিয়েবল ছিল এ আর বি, এখন কিন্তু একটা ভেরিয়েবল এসে পড়ছে। সো এখন কিন্তু আমরা কি বলছি, একটা সমীকরণ থেকে কিন্তু আমরা একটা অজানা রাশি বের করতে পারি। যেহেতু এই একটা সমীকরণে একটা অজানা রাশি আছে, সেহেতু কিন্তু আমরা শুধু বি এর ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা বিগুলাকে এক সাইড আনার ট্রাই করি আস্তে আস্তে। বিগুলাকে আমরা কি আস্তে আস্তে এক সাইডে আনার ট্রাই করি। তাহলে এখানে কত আসে উপরে, 17 মাইনাস 7 63, আর গুণ করো, আর গুণ করলে আসে তাই না। তো এখন কোন জায়গায় বি বেশি, এদিকে বি বেশি না, সো এদিকে বিকে নিয়ে নাও এবং এই 35কে দিকে নিয়ে আসো, কত হয়। মাঝখানে আমি কিন্তু একটা লাইন স্কিপ করছি, বিগুলোকে আমি ডান সাইডে নিয়েছিলাম না, ওইটাকে পরবর্তীতে আমি বাম সাইডে নিয়ে আসছি। একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবা। তাহলে কত আসে, যারা চিন্তা করতে পারতেছো না তারা বড় করেই করো, কোনো সমস্যা নাই, দেখবা আমার মতো অ্যান্সার আসতেছে। তো কত হয়, 7b is equals to 161, বি এর ভ্যালু কত আসে 161/7। তো 161/7 কত হয় দেখি তো, দাঁড়াও, 161/7 করলে দেখো, আমার কাছে আপাতত ক্যালকুলেটর নাই, আমরা নর্মালি করি। 23, বি এর ভ্যালু কত আসে 23। তাহলে পুত্রের বয়স কত হয়, পুত্রের বয়স কিন্তু আসে 23। বি এর ভ্যালু 1 নঙে বসাও, তুমি বি এর ভ্যালুটা 1 নঙে বসালেও পারতা, 2 নঙে বসালেও পারতা। কেন 1 নঙে বসাইছি, কারণ 1 নংটা ছোট, করতে ইজি হবে। a প্লাস বি ইজ ইকুয়ালস টু কি, তাহলে বি এর ভ্যালু বসায় দাও, কত আসে 7 3 47, তাই না। তাহলে পিতার বয়স কত আসে 47 আর পুত্রের বয়স কত আসে 23। তাহলে এখন তোমাকে কি বের করতে বলছে, যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দেখো তো, 5 বছর পরে যোগ 5 ইস টু 23 যোগ 5 কত হয় দেখো তো, 52 ইস টু 28। তো 52 ইস টু 28 মানে কি 52, এইটা কিন্তু সিম্পলিফাই করা যায়। তো চলো আমরা সিম্পলিফাই করি, আরও সিম্পলিফাই করলে কত আসে দেখো তো, 2 দ্বারা ভাগ করো 14, 2 দুগুণা 4, 1 2 6 দুগুণা 12, আরও 2 দ্বারা যায়, 7 দুগুণা 14, 13 দুগুণে 26, তাহলে কত আসে 13/7 মানে কি 13:7। তো এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার।
ঠিক আছে? তাহলে চলো পরবর্তী ম্যাথটা দেখি। দেখো তো কি বলছে, তোমাকে একটা শর্ত দিয়ে দিছে যে যদি a/b = b/c হয় তাহলে এই 3টা ম্যাথ দিছে। এই 3টা ম্যাথের জন্যই শর্ত সেম, a/b = b/c। এখন a/b = b/c মানে কি? a/b = b/c। দেখো তো এইটা মানে কি? abc ক্রমিক সমানুপাতি না? তাহলে আমি আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে abc যদি ক্রমিক সমানুপাতি হয় সেই ক্ষেত্রে আমরা কখনোই ab = bc = k ধরবো না। ঠিক আছে? আমরা কি করব? এই ক্রমিক সমানুপাতির যে শর্ত যে পরবর্তী লাইনে গেলে যে এখান থেকে আমরা লিখতে পারি না r গুণ করার পরে b² = ac, এই শর্তটা দিয়েই আমরা ম্যাথ সলভ করব। এই শর্তটা দিয়ে কি আমরা ম্যাথ সলভ করব? কিভাবে সলভ করব? ac যেখানেই পাবো সেখানেই b² বসাই দেব। ac যেখানেই পাবো কি সেখানেই b² বসাই দেব। ঠিক আছে? তাহলে a/b = b/c, a/b = b/c, আর গুণ করলে কত হয়? b² = ac, তাই না? এখন b² = ac দিয়ে আমরা কি ক, খ, গ এই 3টা ম্যাথ করব। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা ম্যাথ করার আগেই এই যে এই পার্টটা করে নিবে। আমি এই পার্টটা প্রত্যেকটা ম্যাথ করার আগে করে নিচ্ছি না। ঠিক আছে? এই পার্টটা তুমি ক, খ, গ 3টা করার আগেই করে নিবে অবশ্যই। ঠিক আছে? তো ক নাম্বারে আমাকে কি বলতেছে? ক নাম্বারে আমাকে বলতেছে প্রমাণ করতে হবে যে a/c কি প্রমাণ করতে হবে? দেখো তো, a/c = a² + b² + c²। তো লেফট হ্যান্ড সাইডে লিখি চলো। লেফট হ্যান্ড সাইড = a/c। তো তুমি দেখো তো লেফট হ্যান্ড সাইডকে কি আর কোনো প্রসেস করা পসিবল না? তুমি কিন্তু আর কোনো প্রসেস করতে পারতেছো না। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড প্রসেস করার পরে দেখি যে লেফট হ্যান্ড সাইডের সমান আসে কি না। হ্যাঁ, তো রাইট হ্যান্ড সাইডে কি আছে? a² + b² b² + c²। আমি কি বলছি? যে যেখানে এসি পাবা সেখানেই b² বসাই দিবা, অথবা যেখানেই b² পাবা সেখানে এসি বসাই দিবা। যে কোনো একটা করবা। b² দেখলে এসি বসাই দিবা, এসি দেখলে b² বসাই দিবা। এরপর যা হয় হবে, এরপর যা হওয়ার হবে। ঠিক আছে? তো বসাও। b² যেহেতু আছে, এসি তো নাই, তাহলে তুমি b² এর বদলেই বসাও এসি + c²। তাহলে উপর থেকে a কমন নাও, a + c, নিচের থেকে c কমন নাও, a + c। তো a + c কাটা কি হয়? a/c। এটাই কি লেফট হ্যান্ড সাইড। লিখে কি দিবা? প্রমাণিত। আমি আর লিখতেছি না, খুবই সহজ ম্যাথ। চলো পরবর্তী ম্যাথে। হ্যাঁ, তো খ নাম্বার ম্যাথটা দেখো তো কি বলতেছে যে লেফট হ্যান্ড সাইড = a² b² c² * 1/a³ + 1/b³ + 1/c³, তাই না? তো চলো আমরা গুণ করে দিই a² b² c² কে। বা গুণ করার আগে আমরা এখানেও হিসাব করতে পারি। আচ্ছা, একটা জিনিস এই ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা যে b² = ac, তাই না? এখন আমি বলছিলাম যে b² এর বদলে এসিও লিখতে পারো বা এসির বদলে b² লিখতে পারো। কিন্তু এই ম্যাথে তুমি যদি b² এর বদলে এসি লেখো শুরুতে, তাহলে কিন্তু এই ম্যাথটা মিলবে না। কি বলছি? তুমি যদি শুরুতেই b² এর বদলে এসি লেখো তাহলে কিন্তু এই ম্যাথ মিলবে না। তোমার কি করতে হবে জানো? যে এসির বদলে b² বসাইতে হবে শুরুতে। এসির বদলে কি b² বসাইতে হবে শুরুতে। এর জন্য এই ম্যাথটা একটু মনে রাখবা। ঠিক আছে? তাহলে ac² * b² লিখতে পারি না আমরা? q + 1/b³ + 1/c³। তাহলে ac মানে কি b²
তাহলে কত হয় বি টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার। এটা মানে কি, এটা মানে হচ্ছে বি টু দি পাওয়ার 6। এটা আমি এই সাইডে লিখে দিই যে বি টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার 6। তাই না? তাহলে এখন বি টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে দাও উপরে, 6/a³ প্লাস বি টু দি পাওয়ার 6 ইন্টু b³ সরি বি টু দি পাওয়ার 6/b³ প্লাস বি টু দি পাওয়ার 6/c³। তো এখন দেখো তো এখানে অলরেডি এসে পড়ছে b³। এখন এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা বি স্কোয়ারের বদলে এসি লিখি। তো এখানে দেখো আমরা যদি এভাবে ভাঙাই, প্লাস b³ প্লাস বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4, বা এটা লিখতে পারি না আমরা, একটা জিনিস খেয়াল করো তো, বি টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি কিন্তু বি স্কোয়ার টু দি পাওয়ার 3। দেখো 3 দুগুণা 6 না, আলটিমেটলি কি এটাই আসে। তাহলে আমরা এইটা না লিখে আমরা কি লিখব, বি টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3। তাহলে দেখো তখন কত হয়, এসি বসাই দিই আমরা, ঠিক আছে। দাঁড়া এই পার্টটা ছোট করে নিয়ে আসি আমি একটু। তো দেখো তো কত হয় এখন, a³ c³ দেখো a³ কাটা প্লাস b³ ইকুয়ালস টু সরি প্লাস a³ c³ কাটা, তাহলে কত থাকে a³ প্লাস b³ প্লাস c³। আর এটাই কি রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এই ম্যাথটাই যদি তুমি শুরুতে বি স্কোয়ারের বদলে এসি লেখা শুরু করতো না, তাহলে কিন্তু এই ম্যাথটা মিলতো না, ঠিক আছে। তো একটু সাবধানেই ম্যাথটা করবা। তো দেখো তো গ নাম্বারে কি বলতেছে, গ নাম্বারে বলতেছে যে এই লেফট হ্যান্ড সাইডকে তুমি যদি প্রসেস করো, লেফট হ্যান্ড সাইডটা কি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে abc ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব ab প্লাস বিসি প্লাস ca হোল কিউব। এই লেফট হ্যান্ড সাইডকে তুমি প্রসেস করো তাহলে কি পেয়ে যাবা, 1 পেয়ে যাবা। এখন তোমরা যদি এই কাজটা করো যে a প্লাস বি প্লাস সি সূত্র দাও, এখানে যদি সূত্র দাও তাহলেই তোমার অঙ্ক এখানেই শেষ। কারণ তুমি বুঝতেছো a প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র কত বড়, ঠিক আছে। কিন্তু এই ম্যাথটা দেখো এই এসির বদলে তুমি বি স্কোয়ার বসাও, নিচে কি ab প্লাস বিসি প্লাস সিএ হোল কিউব, তাহলে এইটা মানে কি b³ তাই না। তাহলে আমরা লিখতে পারি b³ ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব বাই ab প্লাস বিসি প্লাস সিএ হোল কিউব। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে কিন্তু আরেকটা এসি ছিল তাই না, আমরা খেয়াল করি না। এসির বদলেও কি তুমি লিখতে পারবা, বি স্কোয়ার লিখতে পারবা। চলো আমরা লিখি যে b³ a প্লাস বি প্লাস সি হোল কিউব ab প্লাস বিসি প্লাস পি স্কোয়ার হোল কিউব, ঠিক আছে। তাহলে দেখো বি এর উপরেও কিউব আছে, এই পার্টের উপরেও কিউব আছে। যেহেতু কিউব আছে দেখো তো আমরা একটা প্রপার্টি বলছিলাম না যে এক্স ইন্টু ওয়াই হোল স্কোয়ার যদি থাকে, তুমি এই টুকে এক্স আর ওয়াইতে
ডিস্ট্রিবিউট করে দিতে পারবা। তাহলে এইটাও তো সত্য যে ধরো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার যদি থাকে, তুমি তাদেরকে কিন্তু গুণ করে হোল স্কোয়ার লিখে দিতে পারবা। যেহেতু তাদের পাওয়ার এক, তুমি তাদেরকে গুণ করে হোল স্কোয়ার লিখে দিতে পারবা। তাহলে কিউবের ক্ষেত্রেও সেম, যদি এক্স কিউব আর ওয়াই কিউব গুণ থাকতো তাহলে তুমি কি লিখতে পারতা, এক্স ওয়াই হোল কিউব। যেহেতু এখানে বি এর পাওয়ারও 3, এ প্লাস বি প্লাস সি এর পাওয়ারও 3, তাহলে তুমি তাদেরকে একত্রে ভিতরে আনতে পারবা 3। ঠিক আছে, এখন ভিতরে গুণ করে দাও তো, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি হোল কিউব বাই এ বি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার হোল কিউব। দেখো তো উপরের আর নিচের রাশি সেম না, তাহলে কত হয় 1। এখন বলতে পারো ভাই যে কিউব আসিল, দেখো কিউব মানে কি 3টা, কিউব মানে কি এই রাশি ধরো 3টা, এই রাশি 3টা, সো এই রাশি 3টা ধরো 3টা রাশি, নিচেও 3টা রাশি, একটা আর একটা কাটছি, বুঝছো? তাহলে কত আসে, অ্যান্সার আসে 1। এটাই কি, এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো তুমি যদি এই ম্যাথে জাস্ট এইটুকু চিন্তা করতা যে ভাই বুঝতেছি না তো কী করবো, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র দিয়ে দিই, তাহলে কিন্তু এই ম্যাথ তোমার শেষ। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকো, এই ম্যাথগুলোর ফার্স্ট স্টেপটা একটু মনে রাখো, দুইটা ম্যাথই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসটা একটু ছোট হয়ে গেছে, ভাইয়ার আসলে পরীক্ষার কাছাকাছি এসে পড়ছি, তো আমারও আসলে একটু ব্যস্ততা এসে পড়ছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আর গত 2টা ক্লাস অবশ্যই না করে থাকলে করে আসো, এবং কি ওই যে সূচকের যে 2টা ক্লাস আছে না, সূচকের 2টা বেসিক ক্লাস অলরেডি আপলোড করা আছে, ওই 2টা ক্লাস অবশ্যই দেখে আসবা। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।